যেন সত্যি গোপাল ঠাকুর, দেখলে পরাণটা একবারে চুরিয়ে যায় গো। আমাদের ভাগ্যে সত্যি ভালো যে স্বয়ং একালে গোপাল ঠাকুরের মুখে বাদ দেখলুম। দেখলে কেমন সকলকে কাছে ডেকেই নিল। হবে না, গোপাল যে সবাইকে নিয়ে উৎসব করতে চেয়েছিল। ওগো, তোমরা সবাই ঠাকুরের নামে জয়ধ্বনি দাও, বলো জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুরের জয়, জয় ঠাকুরের জয়, জয় ঠাকুরের জয়, জয় ঠাকুরের জয়, জয় ঠাকুরের জয়। বলি ও ধর্মদাস, বেলা গড়িয়ে তো অনেক হলো গো, এই অতিথিদের জন্য একটু অন্ন সেবার ব্যবস্থা তো করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আরে পাঁচ পারো রে, পাঁচ পারো, সবাই ঠাকুরের নামে জয়ধ্বনি দাও, জয় ঠাকুরের জয়, 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 জয় ঠাকুরের জয়। দাও দাও দাও, লুচি দাও। হ্যাঁ, সবাই কিন্তু পেট ভরে খাবে, একটু লজ্জা করবে না। গদাধরের অন্নপ্রাশন বলে কথা। দাও। খাও, সবাই পেট পুরে খাও। হ্যাঁ, কেউ কিন্তু আট পেটে খেলে চলবে না কিন্তু। হ্যাঁ, আজ আমার ভাইয়ের মুখে বাদ, নাহলে কিন্তু গদায় খুব কষ্ট পাবে। যদি এই ইচ্ছে ছিল গো ঠাকুর, তবে আমায় কেন একবার ইশারা করলো না কেন? আগে থেকে জোগাড়যন্ত্রী করে এসব আয়োজন করা যেত। তবে তোমার কৃপায় সব কিছু ঠিকঠাক মিটে গেল। আর যা আয়োজন হয়েছে, এত মানুষ খাবার পরেও যা মনে হচ্ছে যে এত খাবার আছে, কাঙালি ভোজন ঠিক হয়ে যাবে। জয় রঘুবীর, জয় রঘুবীর। না, আর নয়। ঠাকুরমশাইকে আর অন্ধকারে রাখাটা ঠিক হচ্ছে না। ঠাকুরমশাইকে সত্যিটা জানাতেই হবে। কথাখানা বিশ্বাস করুন, আজ সাধক বাবাকে দেখে আমার মনের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি ঠিক বলে বোঝাতে পারবো না। সেই বউভাতের দিন সাধক বাবাকে দেখেছিল, আর তারপর এতগুলো বছর পর, আর তারপরে ঠাকুর ঘরে এমন কাণ্ডি ঘটলো। আমি তো এক বাটি পায়েস রঘুবীরকে দিয়েছিলাম। আচ্ছা আপনি বলুন, আমি খালি বাটি কেন রঘুবীরকে দিতে যাব? বলুন আপনি। রানী, এসো এসো এদিকে। আগে একটু শান্ত হয়ে বসো তো। আমি জানি এসব আপনি বিশ্বাস করেননি, কিন্তু আমি তাও বলছি, আজ ঠাকুর ঘরে যে আশ্চর্য কাণ্ডি ঘটলো তা সব সত্যি। দেখো রানী, এখন এসব কথা থাক, তুমি একটু শান্ত হয়ে বসো। দেখো রানী, অতিথি নারায়ণ সেবা করতে গেলে শরীরের উপর একটু ধকল যায়। ও ধকল আমার গায়ে লাগেনি। ওই গরিব মানুষগুলোর মুখের হাসি দেখলেই আমার মনটা আনন্দে একেবারে ভরে যায়। মা, মা,
অন্যের মুখের হাসিটাই তোমার কাছে সব না? আমাদের সুখ দুঃখ নিয়ে তোমার ভাবার সময় নেই। আমরা যেন বানের জলে ভেসে আছি। কি হয়েছে কি পদ্ম? আজ আমি তোমাকে কত করে কইলু হেসেলে একটু বেশি পদ রান্না করতে, আর তুমি তো তা কিছুই করলে না। হেসেলে টান ফেলে কাঙালি ভোজন কেন হবে? বলতে পারো কেন হবে? পদ্ম, এইসব কথা কেন কইছিস মা? হ্যাঁ, এমন করে কথা কেন কইছিস? তোর মা যা করেছে ঠিকই তো করেছে। দেখো ঠাকমা, তুমি আর মায়ের দোষ ঢাকতে এসো না। নিজের নাম কেনার জন্য মা আমাদের জীবনটা ছাড়খাড় করে দিচ্ছে। বলি এই যে এত টাকা সম্পত্তি বাবার ঠাকুরটা রক্ত জল করে খেটে তৈরি করেছে, এসব কি দান সত্তরের জন্য নাকি? আর মা নিজের নামে জয়তনীশ্বরের জন্য এই সংসারে খেতি করছে, আর সেটা কি তুমি বুঝতে পারছো না? নাকি সবকিছু বুঝে চোখ বন্ধ করে আছো? জানো ঠাকমা, দিদি না এসব কথা নিজে থেকে কইছে নেই, ছোট ঠাকমা শিখিয়ে দিয়েছে। এসব তুই কি করে চলেছিস পদ্ম? তোর মাথা ঠিক আছে তো? এবার তুমি প্রমাণ করো যে আমার মাথার ব্যায়াম হয়েছে, সেই জন্য আমি এসব কথা কইছি। তুমি কিছুতেই স্বীকার করবে না যে আমার মুখের কথাগুলো এক বর্ণ মিথ্যে নয়। পদ্ম, অনেক কথা হয়েছে, আর নয়। আমি তোমাদের আর 5 জন মেয়ের মতন করে বড় করিনি, কথা বলার অধিকার দিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে তোমার মুখে যা আসবে তাই তুমি তোমার মাকে বলবে। লঙ্গরখানা নিয়ে তোমার আপত্তি থাকতে পারে, কিন্তু আপত্তি জানানোর একটা ধরন আছে। তুমি এইভাবে কথা বলতে পারো না। তোমার মা একটা ভালো কাজ করছে, কোথায় তুমি তার পাশে থাকবে তা নয়। থাম বাবা, থাম, অমন করে বকিস নে, আমি বুঝিয়ে বলছি ওকে। আরে পদ্ম, শোন মা, এই যে এই কথাগুলো তুই কইলি, এ তো তোর মনের কথা হতে পারে না। আরে মা, এই যে এই কথাগুলো কেউ তোর মাথাতে ঢুকিয়েছে, তাই না রে মা? না ঠাকমা, আমাকে কেউ কিছু বোঝায়নি। আমি তো আর ছোটটি নেই, তাই আমি নিজেই সব বুঝি। শুধু আমি নয়, এই সংসারে অনেকে এটা বুঝেছে। এই সংসারে তো মায়ের মুখের উপর কোনো কথা কওয়া যায় না, সেই জন্য সবাই চুপ করে সহ্য করে যাচ্ছে। মায়ের জন্য বাবা পর্যন্ত আমাকে ভুল বুঝে। জানি না গো, মায়ের কেন আমি এত শত্রু হই? কি ক্ষতি করেছি আমি এই সংসারে? ন্যায্য কথা মুখের ওপর বলি বলে এটাই আমার দোষ, তাই না? পদ্ম, পদ্ম শোন, শোন মা, শোন পদ্ম। কুমারী, করুণাময়ী, যাও মা, তোমরা তোমাদের দিদির কাছে যাও। আজ তো আবার তোমাদের জামাই আসবে, যাও দেখিনি, দিদির কাছে যাও। এই করুণা, চল, কত কাজ পড়ে আছে। ছোট বৌমা, চিন্তা করো না মা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, ছোটই তোমার মেয়ের মাথায় এই সব কিছু ঢুকিয়েছে।
ব্যাপারটা আমি ভালো করে বুঝতে পারছি। এবার থেকে না আমি পদ্মকে ঠিক চোখে চোখে রাখবো। তুমি দেখো মা, ছোট চেরোটা কাল আমাদের সাথে শুধু সত্যতাই করে গেল। মা, পদ্মের আচরণ দিন দিন খারাপ হচ্ছে, আমার কিন্তু ভালো ঠেকছে না। ও এখন ছোট, তাই প্রয়োজনে শাসন করা যাচ্ছে, কিন্তু বড় হলেও হাতের বাইরে চলে যাবে। আমি আমার মেয়েদের যেভাবে গড়তে চাইছি, পদ্ম তো আর ঠিক উল্টো তৈরি হচ্ছে। দোষটা আমারই। আমি মা হয়ে আমার মেয়েদেরকে ঠিক মতো শিক্ষা দিতে পারিনি। এই ফল হয়তো আমাকেই ভুগতে হবে। প্রণাম বাচস্পতি মশাই। হঠাৎ কি এমন জরুরি প্রয়োজন পড়লো তোমার, আমাকে এখানে ডেকে আনলে? সব কথা তো সবার সামনে বলা যায় না। দেখো অভয়চন্দ্র, তোমাকে একটা কথা আমি প্রথমেই বলে রাখি, আবার যদি দাদার হয়ে সালিশি করতে এসে থাকো তাহলে তোমাকে খালি হাতে ফিরতে হবে। নেহাত তুমি আমাদের পক্ষের লোক, অত করে অনুরোধ করলে তাই এক ঘরে করার বিধান তুলে নিয়েছি। আমি জানি বাচস্পতি মশাই, আপনি দয়া না করলে আমাদের সর্বনাশ হয়ে যেত। রাজচন্দ্র দাসকে বাগে পেয়েও কিচ্ছু করতে পারলাম না, ছেড়ে দিতে হলো। তাহলে আমি ওকে বুঝিয়ে দিতাম যে অর্থ আর ক্ষমতার দম্ভে সবকিছু যেতে যায় না, সেই ব্রাহ্মণ সমাজের কাছেই মাথা নোয়াতে হয়। যাই হোক, তুমি কি বলতে এসেছো সেটা বলো। আপনি মহানুভব, তাই বিধান তুলে নিয়েছেন। দেখুন, নইলে গৃহদেবতা জল পর্যন্ত পেতেন না। আপনি ক্ষমা করলেও আমি কিন্তু কিচ্ছু ভুলিনি। আপনি যে অভিশাপ দিয়েছেন সেটা প্রতি মুহূর্তে আমাকে দংশন করে। ব্রাহ্মণ বাক্য বেদ বাক্যের মতো, সেটা দাদা না মানলেও আমি তো স্বীকার করি। কলিযুগ না হলে দাদা শুধু দুর্নাম নয়, আরো ভয়ঙ্কর ক্ষতি হতো। কাজের কথা এসো অভয়চন্দ্র। আগে কথাটা অত্যন্ত গোপনীয়, আমি এমন একটা ব্যবস্থা করেছি যাতে আপনার অভিশাপ বর্ণে বর্ণে সত্যি হয়। আমরা যাতে সবাই বলতে পারি বাচস্পতি মশাইয়ের অভিশাপ অব্যর্থ, নইলে রাজচন্দ্র দাসের এমন দুর্নাম হয়। কিরকম? সেটা না হয় আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো, আপনি সময় মতো জানতে পারবেন। তো এখন একটা কথা বলে রাখি, আমি এমন একটা ব্যবস্থা করেছি যাতে রাজচন্দ্র দাস একেবারে ভেঙে পড়ে, আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে না পারে। আপনি আমাকে আশীর্বাদ করুন বাচস্পতি মশাই, আমি যেন সফল হই। কোথা থেকে যে এত নোক খবর পেয়ে চলে এলো সেটা ভাবতে আমার আশ্চর্য লাগছে। নেমন্তন্ন না করা সত্ত্বেও যে এসে পাত পেতে খেয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি। সবই হলো ঠাউরের লীলে, বুঝলে? কখন যে ঠাউর কি করেন সে কি বোঝা যায়? তুমি আর আমি কি বুঝতে পারবো বাবা রাম? সেটা আপনি ঠিকই বলেছেন বাবা। এখনই আমাদের সকলকে নাকের দড়ি দিয়ে ঘোরাচ্ছে, এরপর আরো বড় হলে যে কি যে হবে। মা, গদায়ের জন্য তোমার কিন্তু আরো অনেক দৌড়ঝাঁপ বাকি আছে। এ ছেলেকে সামলানো কি মুখের কথা কি? সে যখন আমি ওকে গব্বে ধরেছি তখনই বুঝেছি রে। আমারই দোষ বাবা, মাঝে মাঝে আমি ভুলে যাই যে রাজেশ্বর আমার ঘরে এসেছেন।
একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখেছো চন্দ্রবাবু, গদাই আমাদের ঘরে আসার পর অভাব বলে আর কিছু নেই গো আমাদের। সব কিছু আপনা আপনি কেমন যেন মিটে যায়। এই দেখো না, চেয়ে দেখো, এতগুলো লোক আমাদের ঘরে পাত পেড়ে খাবে, এ কখন আমরা ভাবতে পেরেছি? কিন্তু কিন্তু সবই তো হচ্ছে অন্য লোকের ভরসায়। আমাদের সামর্থ্য তো কিছুই কুলোচ্ছে না। হ্যাঁ, এমন ভাবে তো বেশি দিন চলতে পারিনি। সেটা তুমি ঠিকই বলেছো মা, দোষটা আমারই। আমি তো সংসারের জন্য কিছু করতে পারছি না। উপার্জনটা যদি আরেকটু বাড়াতে পারতাম। না বাবা, অমন করে কহেনি বাবা, অমন করে কহেনি। ওসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না বাবা। অন্য সংস্থান তো হয়ে যাচ্ছে চন্দ্রবাবু। ভগবান যখন মুখ তুলে চাইবেন তখন সব হবে, ওসব নিয়ে ভেবো নে বাবা। ঠাকুরমশাই আছো নাকি? ঠাকুরমশাই, এই যে ঠাকুরমশাই। এই যে ধর্মদাস, এসো ভাই, এসো এসো। আজ তুমি না থাকলে এত ব্যবস্থা যে কে করতো কে জানে। অনেক ভাগ্য করে তোমার মতো বন্ধু পেয়েছি গো ধর্মদাস। ভগবান তোমার মঙ্গল করুন। ঠাকুরমশাই, আমার একটা স্বীকারোক্তি আছে। ঠাকুর, ঠাকুর, আমি একমাত্র অপরাধী। ঠাকুর, তুমি নিজেও তো জানো আমি কেন এই কাজ করেছি। তোমার অন্নপ্রাশনে মানুষ খাবে না, কামারপুকুর শ্রীপুর গাঁয়ের মানুষ অভুক্ত থাকবে, এটা আমি কল্পনাও করতে পারি না। হ্যাঁ ঠাকুরমশাই, আমার অনেক দিনের স্বাদ ছিল গদাইয়ের অন্নপ্রাশনে সবাইকে ডেকে পেট পুড়ে খাওয়ানোর। আসলে আমি সবাইকে নেমন্তন্ন করে ডেকে এনেছিলাম। আসলে তুমি তো আমার সাহায্য নেবে না, তাই এমন ধারা কাজ করতে আমি বাধ্য হয়েছি। আমাকে তুমি ক্ষমা করবে ঠাকুরমশাই। তুমি সৎ ব্রাহ্মণ, আমাকে অভিশাপ দিও না। ঠাকুর, এত মিথ্যাচারের পরেও তুমি আমাকে কাছে ডেকে নিচ্ছ ঠাকুর। দেখলে চন্দ্রবাবু, দেখলে ধর্মদাসে কান্ডি খান, দেখলে একবার। আচ্ছা, তোমার মনে যদি এসবই ছিল আমাকে একবার কইলে না কেন? বলেছিলাম তো, তুমি তো শোনোনি, তাই আমি কথা বাড়াইনি। আর কথা না বাড়িয়ে এমন একটা বুদ্ধি আটলাম। আর লোকজন এসে পড়লে তুমি তো আমাকে না করতে পারবে না। আমি তো ভেতরে ভেতরে তৈরিই ছিলাম, শুধুমাত্র তোমার অনুমতির অপেক্ষায় ছিলাম, এই যা। তা যা করেছো ভালোই করেছো। হয়তো গদাইয়ের এমনই ইচ্ছে ছিল বলেই এমন যজ্ঞী বাড়ির কাজ নির্বিঘ্নে শেষ হয়ে গেল। রাম আমার সত্যি কথাই কয়েছে, আর কত লীলে যে দেখাবে গদাই কে জানে। দেখি তবে রে দুষ্টু, তুই এখনো আরো লীলে দেখাবি? হ্যাঁ, ও মা, আমার হাসি হচ্ছে, দেখো।
দেখো, আমি কিন্তু বারবার করে কয়ে দিচ্ছি, কাঙালিদের খাওয়ানো হচ্ছে বলে কিন্তু খারাপ জিনিস দিও নি। সব যেন কাঠি জিনিসটাকে, গরিবদের যা হোক তা হোক করে খাওয়ালে কিন্তু চলবে না। বৌরানী, গয়লাবাড়ি থেকে যে ঘি হয়েছিল তাতে কিন্তু কোনো সুবাস নেই, এ আমি আগে থেকে কয়ে দিলাম। পরে আবার আমাদের ঘাড়ে দোষ পড়বে কি না? কেন? ওরা খারাপ জিনিস পাঠিয়েছে কেন? ওরা কি ভেবেছে আমি হেরা চেষ্টা করে খাওয়াচ্ছি? ম্যাডাম, আমি গয়লাদের সাথে কথা কইতে চাই। আমি এখনই গয়লাবাড়ি যাচ্ছি বৌরানী।